প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। প্রশ্নটি হলো, শেষ কবে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর এতগুলো মিডিয়া, এতগুলো পত্রপত্রিকাকে আপনারা একসাথে কথা বলতে দেখেছেন? সেই ব্যাপারটি এখন হচ্ছে। তারা বাংলাদেশের অনেক কিছু নিয়ে কথা বলছে, কিন্তু যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে তারা কথা বলছে সেটা হলো বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে কি হবে না। বিশ্বে যখন এইরকম একটি আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এই কিছুদিন আগে যুক্তরাজ্যের এক মন্ত্রীকে বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আগুন নিয়ে খেলা কাকে বলে জানেন? ডক্টর ইউনূসের এই ধরনের হঠকারী পদক্ষেপকে, এই ধরনের কথাবার্তাকেই আগুন নিয়ে খেলা বলে। তো যাই হোক, বিশ্ব সংবাদ সংস্থাগুলো যে শুধু কথা বলছে তাই নয়, এর মধ্যে আপনারা জানেন যে ইনক্লুসিভ নির্বাচনের জন্য চাপ দিয়ে ডক্টর ইউনূসকে অনেকেই লিখেছে, অনেকেই তাদের ভয়েস রেজ করছে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনও এ ব্যাপারে জাতিসংঘকে চিঠি দিয়েছেন। কিন্তু এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের অনেকের চোখ এড়িয়ে গেছে, কেননা সেটা আমাদেরকে জানতে দেওয়া হয়নি, কোনো নিউজ মিডিয়ায় আসেনি। সেই ঘটনাটা কি? ঘটনাটা হলো আইপিইউ বা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বলে একটি অত্যন্ত শক্তিশালী অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনটি সম্প্রতি বাংলাদেশের প্রতি একটি রেজলিউশন নিয়েছে। তো এই রেজলিউশনের কথায় যাওয়ার আগে আমি আইপিইউ সম্পর্কে আপনাদের একটু বলি। আইপিইউ কি? আইপিইউ কোনো র্যান্ডম এনজিও নয়, কোনো লবিং গ্রুপ নয়, কোনো মহাশক্তির প্রজেক্টও নয়। এটা বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যার পথ চলা শুরু হয়েছিল 1889 সালে। আপনাদেরকে বলতে পারি যে জাতিসংঘ কিংবা লিগ অফ নেশনস এর আগেই এই প্রতিষ্ঠানটি তাদের পথ চলা শুরু করে, এবং বিশ্বের 180 জন সংসদ নিয়ে এই প্রতিষ্ঠানটি এখন তাদের পথ চলছে। তো আমি তাদের রেজলিউশনটি পড়ছিলাম, এবং আমি সেই রেজলিউশনটা আপনারাও যদি পড়তে চান সেটি আপনাদের জন্য এখানে দিয়ে দিলাম। কিন্তু এই রেজলিউশনে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তারা তুলে ধরেছে, যেগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই এবং সেগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই রেজলিউশনে তারা বলছে রংফুল অ্যারেস্ট অফ ফরমার এমপিসদের কথা, এবং এই এমপিসদের কথা বলতে গিয়ে তারা 6 জন সংসদ সদস্যের নাম উল্লেখ করেছেন। এই সংসদ সদস্যরা হলেন, আপনাদের যদি একটু নামগুলো বলি, সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, হাবিবে মিল্লাত, আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন এবং মোহাম্মদ ফারুক খান। শুধু একটু জানিয়ে রাখি যে এই 6 জন মন্ত্রীকে, সংসদ সদস্যকে তারা শুধু এক্সাম্পল হিসেবেই ব্যবহার করেছেন, কারণ তারা বলছেন যে এই সংসদ সদস্যরাই শুধু বাস্তবতা নয়, বাস্তবতা হলো আরো প্রায় 100-র বেশি সাবেক আওয়ামী লীগ এমপি এবং হাজার হাজার সমর্থককে আরবিটারিলি গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে। আইপিইউ স্পষ্ট ভাষায় বলেছে এই গ্রেফতারগুলোর ডিউ প্রসেস নেই, স্বচ্ছতা নেই, এবং বহু ক্ষেত্রে ইনহিউম্যান ডিটেনশন কন্ডিশনস রয়েছে, অর্থাৎ বন্দীরা অমানবিক জীবনযাপন করছে। তারা উল্লেখ করেছে, তাদের রেজলিউশনে উল্লেখ করেছে, একজন সাবেক এমপি কাস্টাডিতে মারা গেছেন। আবার অনেক এমন এমপি আছেন, অনেক কর্মী আছেন যারা ডেথ পেনাল্টি সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সবগুলো ইস্যুকে আইপিইউ মূলত পলিটিক্যালি মোটিভেটেড পারসিকিউশন হিসেবে দেখছে, এবং এগুলোকে ইন্টারিম গভর্নমেন্টের ওয়াইডার পলিটিক্যাল কনটেক্সট থেকে তারা আলাদা করে দেখতে পারছে না বলে উল্লেখ করেছে। এই রেজলিউশন আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
ইস্যু তুলে ধরেছে। তারা বলেছে যে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের শাসনে একটি গণতান্ত্রিক সংকটের তৈরি হয়েছে, সেরকমই তারা বুঝতে পারছে। তো কিভাবে তারা দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া করা হয়েছে, দমনপীড়ন করা হচ্ছে, এবং দমনপীড়নের এমন এক পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে লোকজন কথা বলতে পারছে না, নেতাকর্মীরা পালিয়ে আছে, যেখানে পুরো একটি রাজনৈতিক দলের সমর্থক অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের ইলেকটোরাল প্রসেস বা নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পায়তারা চলছে। ভাবুন, যদি দলীয় নেতৃত্বকে জেলে দেওয়া হয়, স্থানীয় নেতাদের পালিয়ে বেড়াতে হয়, সমর্থকদের ভয় দেখানো হয়, আর কোনো সংগঠনের পুরো কাঠামোকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করা হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তিকে নয়, এখানে কোনো ব্যক্তিকে নয়, বরং একটি গণতান্ত্রিক পরিচয়কেই লক্ষ্য করা হচ্ছে, তাই না দর্শক? এখন দেখুন, আইপিইউ এটাকে ইন্টারনাল পলিটিক্স মনে করছে না। এটা তাদের চোখে ভোটার রাইটস ভায়োলেশন বা মানুষের রাজনৈতিক অংশগ্রহণের মৌলিক অধিকার লঙ্ঘন বলে মনে হচ্ছে। এ কারণেই আইপিইউ এর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তারা বাংলাদেশে শুধু রাজনৈতিক পরিবর্তনই দেখছে না, তারা বলছে যে বাংলাদেশে পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশনের পতন ঘটেছে। তো এই রেজলিউশন আরো কি বলছে? তারা আরো বলছে যে তারা তাদের নিযুক্ত একজন লিগ্যাল এক্সপার্ট পাঠাতে চায়, যিনি বাংলাদেশে এসে বিচার প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ কর্তৃপক্ষ কি করেছে? তারা এই অবজারভারের ভিসা 2 বার বাতিল করেছে বা ভিসা নাকচ করে দিয়েছে। আইপিইউ বলছে এটা যে কোনো দেশের একটি বিচার ব্যবস্থার জন্য রেড ফ্ল্যাগ। আইপিইউ আরো বলছে যে তারা বাংলাদেশে একটি অফিসিয়াল ডেলিগেশন পাঠাতে চেয়েছিল, এখনো পাঠাতে চায়, যারা বাংলাদেশের সরকারের সাথে, বিচার বিভাগের সাথে, কারা কর্তৃপক্ষের সাথে এবং সিভিল সোসাইটির নানা মানুষজনের সাথে দেখা করবে, কথা বলবে। বাংলাদেশ তাদেরও আসতে দিচ্ছে না। তারা বলছে যে বাংলাদেশ যদি এই ক্ষেত্রে বারবার তাদেরকে না বলে, এটার মানে কি দাঁড়ায়? এটার মানে কি হতে পারে? এটা কি ট্রান্সলেট করে? এটা ট্রান্সলেট করে যে বাংলাদেশকে ভবিষ্যতে ইউএন সকল কর্মকাণ্ডে, সকল বডিজে, কমনওয়েলথ ফোরামে, এই ধরনের সব জায়গাগুলোতে রাজনৈতিক খেসারত দিতে হতে পারে। তারা আরো বলছে যে রেজলিউশনের পর থেকে বাংলাদেশ ফরমালি আইপিইউর কমিটি অন হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ানস এর মনিটরিং এর আওতায় চলে যাবে। এখন আইপিইউ একটি লং টার্ম ইন্টারন্যাশনাল স্ক্রুটিনি সংস্থা, সেটা আমাদের বুঝতে হবে। তাদের মতো সংস্থার মনিটরিং এ যখন আমরা চলে যাই, তারা যখন আমাদের জন্য উদ্বেগ প্রকাশ করে, তখন অনেক সময় স্যাংশনস, ঋণ পাওয়া না পাওয়া, ডিপ্লোম্যাটিক আইসোলেশন, এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। আইপিইউ বিশ্বের 180 জনের বেশি সংসদ সদস্য নিয়ে গঠিত, এটা আপনাদের আগেই বলেছি। এবং বিশ্বের 180 জন সংসদ সদস্য যখন এরকম একটি অর্গানাইজেশনের হয়ে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে সম্মিলিতভাবে উদ্বেগ জানায়, সেটা কিন্তু তখন আর সাইডলাইন ইস্যু থাকে না, সেটা তখন হয়ে যায় গ্লোবাল পার্লামেন্টারি কনসার্নস। দেখুন আপনারা যে বিশ্বের বিভিন্ন অর্গানাইজেশন তাদের এই রেজলিউশনকে স্বাগত জানিয়েছে, তারা সেটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এই সতর্কতা জারি বৈশ্বিক গুরুত্ব বহন করে অনেক, বিশ্ব সেটা গুরুত্ব দিয়ে শোনে, কারণ পার্লামেন্ট স্পিক ফর দ্য ডেমোক্রেটিক কনসিয়েন্স অফ নেশনস, এটা তারা বিশ্বাস করে। এখন দর্শক, আমরা প্রতিদিন অনেক স্টেটমেন্ট দেখি, অনেক রিপোর্ট দেখি, নানা রকম রেজলিউশন দেখি, কিন্তু আইপিইউ আলাদা, কারণ এটি হিস্টোরিক্যালি নিউট্রাল, গ্লোবালি রিপ্রেজেন্টেটিভ এবং পার্লামেন্টারি লেজিটিমেসি রক্ষায় তারা পদক্ষেপ রাখে সারা দুনিয়া জুড়ে। দেশ বা সরকারগুলো
জিওপলিটিক্স দেখে, কিন্তু আইপিও দেখে ইনস্টিটিউশনস, ডিউ প্রসেস এবং ইলেক্টেড রিপ্রেজেন্টেশন। তাই বাংলাদেশ যখন এ ধরনের সতর্কতা পায়, তার মানে আমরা খুব একটা কূটনৈতিক অস্বস্তির মধ্যে পড়েছি, এটা কিন্তু আমরা বলতে পারি। এটা এমন এক ধরনের ইন্টারন্যাশনাল ওয়ার্নিং, অর্থাৎ বিশ্ব সংসদসমূহ বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যাকগ্রাউন্ড এখন লক্ষ্য রাখছে, প্রতিটি পদক্ষেপই তারা নথিভুক্ত করছে, এবং এই নথিগুলোই কিন্তু একসময় ইতিহাসের সাক্ষী হবে। তো সব দিক বিবেচনা করে আমি যখন এই নথিটি, এই রেজলিউশনটি পড়ছিলাম, আমার কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এখন নতুন করে একটি আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে, একটি নতুন আন্তর্জাতিক চাপের স্তরে প্রবেশ করেছে তারা। এবং আমার খুব মনে হচ্ছিল যে যারা জেলে আছেন, যারা পালিয়ে আছেন, যারা কথা বলতে চান, যারা বাঁচতে চান কিন্তু পালিয়ে আছেন, পরিবারের কাছে আসতে চাচ্ছেন না, তাদের জন্য আমি বলতে চাই যে আপনাদের কালো মেঘ হয়তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, কেননা আপনাদের পাশে এখন এমন একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা দাঁড়িয়ে গেছে যে এই সংস্থাকে ইগনোর করা, এই সংস্থাকে কোনো রকমের পাত্তা না দেওয়া, এটা মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না। এতে করে তাদের, বিশেষ করে ডক্টর ইউনূসের বৈশ্বিক ভাবমূর্তি অনেক অনেক গুণ ক্ষুণ্ণ হয়ে যাবে। অতএব আমরা বিশ্বাস রাখতে পারি যে এই কালো মেঘ কেটে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের কি করার আছে? আমাদের করার আছে আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। কেননা এই সরকারকে আপনার যদি এই এই হঠকারিতা থেকে সরাতে হয়, হঠকারিতা থেকে সরিয়ে আনতে হয়, তাহলে বৈশ্বিক চাপের সাথে সাথে আভ্যন্তরীণ চাপও লাগবে। এবং সেই আভ্যন্তরীণ চাপটা কে তৈরি করতে পারে? আপনি, আমি। আমাদের সংগ্রামের মাধ্যমে, আমাদের সচেতনতার মাধ্যমে, আমাদের লড়াইয়ের মাধ্যমে, আমাদের কনস্ট্যান্ট লড়াইয়ের মাধ্যমে, তাই না? তাই সবশেষে আমি আপনাদের বলতে চাই যে আপনারা সবাই সচেতন থাকুন, নিজের ভোটাধিকার রক্ষার জন্য সচেতন হন, এবং বুক ফুলিয়ে বলুন, আমার ভোটের অধিকার চাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? সবাই ভালো থাকবেন। জয় বাংলা।